পর্তুগালে বিদ্যুৎ বিভ্রাটে সরকার কি কি চ্যালেঞ্জের মুখে রয়েছে বা পর্তুগাল কি কি চ্যালেঞ্জের মুখে রয়েছে, অর্থাৎ পর্তুগাল কি বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, সরকার কিভাবে এটি সামাল দিয়েছে, বিরোধী দল বা বিশেষজ্ঞরাই বা কি বলছেন, এমনকি সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে, এই নিয়ে এই বিদ্যুৎ বিভ্রাটের বিস্তারিত আমরা শুনবো। অপরদিকে বেশ কিছু সেবা বন্ধ রয়েছে, ফিনান্স থেকে শুরু করে কয়েকটি সেবা বিপত্তি রয়েছে, আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। সাথে সাথে আপনারা জানেন আইমা রেসিডেন্ট কার্ড আবেদন এবং নবায়নের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছে। সবকিছু নিয়ে আজকে পর্তুগাল টুরের আয়োজন। আজ 29শে এপ্রিল মঙ্গলবার, আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুরেতে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সেই কথা, যদি মনে করেন যে এই ভিডিওটি আপনার জন্য প্রয়োজনীয় এবং সকলের জন্য প্রয়োজনীয়, তাহলে দয়া করে শেয়ার করবেন। যে কথাটা বলতে চেয়েছিলাম যে পর্তুগালে গতকালের বিদ্যুৎ বিভ্রাট, আপনারা জানেন যে গতকাল মধ্যরাত থেকেই পর্তুগাল বলা যায় আজকে সকালে পুরো পর্তুগালই কিন্তু বিদ্যুৎ সংযোগ প্রতিস্থাপন করতে সক্ষম হয় বিভিন্ন এলাকায়। তবে এই যে পর্তুগালে যে বর্তমানে বিদ্যুৎ আমরা ব্যবহার করছি, বলা যায় এটি পুরোপুরি পর্তুগালের নিজেদের উৎপাদিত বিদ্যুৎ। যদি পর্তুগাল নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তাহলে কেন সেই স্পেনের বিদ্যুৎ বিপর্যয়ে পর্তুগাল ক্ষতিগ্রস্ত হলো? আপনারা জানেন পর্তুগালে যে বেশ কিছু বিদ্যুৎ রয়েছে, সেই বিদ্যুৎ উৎপাদনটা কিছুটা ব্যয়বহুল, সে কারণে স্বল্প দামের ক্ষেত্রে পর্তুগাল সেই স্পেনের বিদ্যুৎটা ক্রয় করে। ইউরোপিয়ান সিস্টেমের কারণে প্রত্যেকটি দেশকেই তাদের এনার্জির সাথে অর্থাৎ বিদ্যুৎ সংযোগের সাথে, বিদ্যুৎ এবং গ্যাস লাইনের সাথে যুক্ত থাকতে হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে একে অন্যের সাথে এটা এনার্জি এফিসিয়েন্ট, এমনকি দামের ক্ষেত্রে, পরিবেশের ভারসাম্যের ক্ষেত্রে তারা এই ইউরোপিয়ান নীতি ফলো করে। তবে যাই হোক, পর্তুগালে সেই সক্ষমতা আছে বিদায় তারা এই বর্তমানে বিদ্যুৎ চালু করতে পেরেছে। তবে রেনের প্রেসিডেন্ট জোয়াও ফারিয়া কনসেসাও জানিয়েছেন যে এই আমরা পর্তুগালও বিদ্যুৎ উৎপাদন করছে, এমনকি স্পেনের সাথেও সংযোগ প্রতিস্থাপন করেছে, কিন্তু আমাদের বিদ্যুতের রিকভারি হলেও আমাদের দামের ক্ষেত্রে, আমাদের কিছু বাজারের ক্ষেত্রে আমাদের কিছু অসামঞ্জস্য রয়ে গেছে। বলা যায় হয়তো আজ রাত থেকেই আবারও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হয়তোবা সেই ব্যবস্থাটি পুনঃস্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিয়ে বেশ কিছু মতপার্থক্য রয়েছে। যাই হোক, সে বিষয়ে আমরা বিশেষজ্ঞদের কথাগুলো শুনবো। তবে এদিকে সরকারের যে গতকালের যে পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিরোধী দলের কাছে, বিরোধী দলরা বলছেন যে সরকার যথাসময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে পারেনি, এমনকি সঠিক কোনো তথ্য প্রচার করতে পারেনি। পেদ্রো নুনো সান্তোস বিরোধী দলের দলনেতা সোশ্যালিস্ট পার্টির, তিনি বলেছেন যে প্রথমার্ধের কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সরকার জানতে পেরেছেন যে আসলে কি ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু সরকার খুব রেসপন্স দিতে অনেক বেশি দেরি করেছে। জরুরি সেবার ক্ষেত্রেও অনেক বড় ধরনের একটা বিপর্যয় তিনি দেখছেন, কেননা কোনোভাবেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, টাওয়ারগুলো বসে গিয়েছে, ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি সরকারের যে মিনিস্টার রয়েছেন, বিভিন্ন যারা এক্সপার্ট রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, তারা বলছেন যে শুধুমাত্র প্রধানমন্ত্রী কি সংবাদ মাধ্যমে কথা বলতে দেখা গেছে, সেখানে মিনিস্টার অফ ইন্টারনা অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রেসিডেন্সি মন্ত্রী কারোরই উপস্থিতি ছিল না। তবে সবগুলো বিরোধী দলই সরকারের এই যে সময়ে রেসপন্স না দেওয়ার ক্ষেত্রে তারা প্রতিবাদে জানিয়েছেন। তবে সরকারের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো, তিনি দেশের মানুষকে ধন্যবাদ দিয়েছেন, এমনকি বলেছেন যে সকলের সহযোগিতায় আমরা একটি খারাপ পরিস্থিতি থেকে রিকভারি করতে পেরেছি, অর্থাৎ আরো এর চেয়ে আরো খারাপ পরিস্থিতি হতে পারত। তিনি দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন যে তারা অনেকটাই সক্ষমতার সাথে এই পরিস্থিতি সামাল দিয়েছেন। নিশ্চিতভাবেই বলা যায় গতকাল যে পরিস্থিতি হয়েছিল, পর্তুগালের জনগণ অনেক বেশি কি বলে গুড সিটিজেন, যদি আমি সহজভাবে বলতে চাই, শব্দ খুঁজে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে সেই কারণেই কিন্তু অনেক বড় জটিলতা এড়ানো গেছে। যদিও স্পেনে 5 জনে মৃত্যুবরণ করেছেন যে জরুরি বিভাগে যোগাযোগ করতে না পারার কারণে, তবে পর্তুগালে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। সামান্য কিছু দুর্ঘটনার খবর পাওয়া গেছে, তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। যেটা বলছিলাম যে রেন মানে হচ্ছে যে রেড লিসিদা ন্যাশনাইজ, অর্থাৎ যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটি রয়েছে ইউরোপ এবং স্পেন এবং পর্তুগালে, সে তার প্রধান বলেছেন, পর্তুগালের যিনি প্রধান, তিনি বলেছেন যে বিদ্যুৎ এমন একটা জিনিস যে আপনাকে উৎপাদনের সাথে সাথেই এটাকে গ্রহণ করতে হয়, অর্থাৎ উৎপাদনের সাথে সাথে এটা ব্যবহার করতে, এটাকে সেভ করে রাখা যায় না। অন্যান্য জ্বালানি যেভাবে আমরা তেল যেমন একটা জারে রাখতে পারি,
বাট এটা যখনই উৎপাদন হবে সাথে সাথে এটা ব্যবহার করতে হবে। শুধু চাহিদার সাথে যদি কনজিউমের অর্থাৎ ব্যবহারের একটা পার্থক্য হয় তখনই অটোমেটিক সিস্টেমগুলো কোলাপস করে। তেমন এই বিষয়টি হয়েছিল যে 5 সেকেন্ডের একটা বীজ উৎপাদন কিছুটা কম হয়েছিল কিন্তু চাহিদা বেশি ছিল, কিন্তু অটোমেটিক সিস্টেমের কারণে সবকিছু বন্ধ হয়ে যায় এবং রিস্টাবলিশমেন্ট করা একটা চ্যালেঞ্জ হয়ে পড়ে। যাই হোক, তো এখন সিদ্ধান্তের বিষয় সরকার কি এই পর্তুগালে যে বর্তমানে দুটি সিস্টেমই কাজ করছে, অর্থাৎ পর্তুগালের যে বিদ্যুৎ রয়েছে সেটিও কিন্তু উৎপাদিত হচ্ছে এবং স্পেনের বিদ্যুৎটাও কিন্তু সংযোগ রয়েছে। তো এমন পরিস্থিতিতে এখন সরকার সিদ্ধান্ত নেবে যে এই যে পর্তুগালে যে বিদ্যুৎ রয়েছে প্ল্যানগুলো কি এগুলো কি চলতেই থাকবে নাকি বন্ধ থাকবে, এই নিয়ে অনেক বড় বিতনটা, অনেক বড় কিছু। যাই হোক, তবে পর্তুগাল স্বয়ংসম্পূর্ণ, তবে পর্তুগালের বিদ্যুৎ উৎপাদনের খরচটা অনেক বেশি স্পেনের তুলনায়। এখন দেখার বিষয় যে সামনে কি হয়, যে সরকার হয়তো বা এটাকে মেনটেন করে নাকি। সাধারণত যেটা ইতিপূর্বে বলেছিলাম যে ব্যয় এবং এনার্জি এফিসিয়েন্সির কারণেই পর্তুগাল স্পেনের সেই বিদ্যুৎ ব্যবহার করছে। অপরদিকে এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গতকাল থেকে বিভিন্ন সার্ভিস বন্ধ রয়েছে। আপনারা জানেন ফিন্যান্সের পোর্টাল অ্যাক্সেস করা যাচ্ছে না, এমনকি ফিন্যান্স অফিসও বন্ধ হয়ে রয়েছে, কেননা সিস্টেমটা যেহেতু কাজ করছে না। এই সন্ধ্যা 8টা পর্যন্ত এই বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। ফিন্যান্স জানিয়েছে বা তাদের সিস্টেমটা বন্ধ রয়েছে। তবে এক্ষেত্রে ফিন্যান্সে যাদের অনেক পেমেন্ট ছিল, অর্থাৎ অনেকে যারা পেমেন্ট করতে চেয়েছেন, তো সেই পেমেন্টটা অটোমেটিক ভাবেই যখন সিস্টেমটা চালু হবে সেই পর্যন্ত এটা এক্সটেন্ড করা হয়েছে আগামী 2 দিন। সেক্ষেত্রে যারাদের পেমেন্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, পেমেন্ট করেননি, তাদের ক্ষেত্রে অনেক বেশি, অথবা যে সকল বিষয়ে আমাদের পেমেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা যে কোনো সার্ভিস, যে কোনো সার্ভিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটি আগামী 2 দিন আরো বেশি এক্সটেন্ড করা হয়েছে। আয়রনের ক্ষেত্রেও একই অবস্থা, আয়রনের বিভিন্ন বাল্কাও কিন্তু বন্ধ থাকবে আগামীকাল পর্যন্ত, 30শে এপ্রিল পর্যন্ত। এমনকি সেই কারণে আয়রনের ওয়েবসাইটেও কিন্তু এই বিষয়ে একটি বার্তা দেওয়া হয়েছে। আইএমটি সকাল পর্যন্ত, বিকেল পর্যন্ত আইএমটির ঘোষণা ছিল যে তাদের সিস্টেম কাজ করছে না আগামীকাল, তো আগামীকাল থেকে এই সিস্টেমটি কাজ করবে। আইমও কিন্তু জানিয়েছে যে তাদের সিস্টেমটা এখন ঠিক হয়েছে, তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারছে। সাধারণত ডাটা সার্ভারের কারণে এই বিষয়টি সমস্যা হয়, এবং যে সমস্যাটি হয়েছে ফিন্যান্সের ক্ষেত্রে ডাটা সার্ভারের কারণে, কারণ ডাটা সার্ভার বন্ধ থাকলে, কারণ এই যে সাইটগুলো কাজ করে, তাদের সিস্টেমটা কাজ করে এটা ডাটা সার্ভারের উপর বিশেষ করে, ডাটা সার্ভারে যদি পাওয়ার ফেলিউর হয় সেক্ষেত্রে এটা ইনিশিয়েট করতে একটু দীর্ঘ সময় লাগতে পারে। তো আশা করছি আপডেট পেলে আপনাদেরকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবো। এদিকে আইমা আপনারা জানেন যে বলেছে যে ঘোষণা দিয়েছিল 28 তারিখ থেকে তারা নতুন পরিবর্তন আসতে যাচ্ছে ডকুমেন্ট আবেদন এবং ডকুমেন্ট কার্ড রিনিউর ক্ষেত্রে জিরো টলারেন্সি নীতি অবলম্বন করছে। অর্থাৎ আপনার ডকুমেন্ট যদি সঠিকভাবে আপনি উপস্থাপন করেন হন তাহলে আপনার প্রসেসই তারা গ্রহণ করবে না। 28 তারিখের কথা থাকলেও 28 তারিখ আপনারা জানেন সেই বিদ্যুৎ বিভ্রাট সবকিছু দিয়েছে, আজকে থেকে বিষয়টি কার্যকর হয়েছে। তবে এমন কিছু নয়, সাধারণত আমাদের যে বিষয়গুলি থাকে আপনারা জানেন, নতুন আবেদন ক্ষেত্রে কি কি ডকুমেন্টগুলো রয়েছে প্রত্যেকেরই জানা রয়েছে। কার্ড রিনিউর ক্ষেত্রে একই সাধারণত, এবং অনেকে জানতে চেয়েছেন আইআরএস প্রয়োজন হয় কিনা মেয়র সাবস্টেন্সিয়ায়। আইআরএসটা আপনি নিয়ে যাবেন কার্ড রিনিউর ক্ষেত্রে বলছি, এবং কার্ড আবেদনের ক্ষেত্রে আইআরএসটা আপনি নিয়ে যাবেন, কেননা অনেক সময় এক এক বালকাও এক এক অফিসারের মোটিভটা এক এক রকম থাকে। আপনার যা প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেটা নিয়ে যাবেন, সাথে সাথে আইআরএস এবং লিকিদাসও, অর্থাৎ মডেলো 3 থাকে একটা, যেটা আইআরএস সাবমিশন যে ডকুমেন্ট, আর এটা হচ্ছে একটা পেপার থাকে আইআরএস ভ্যালিডেশন হওয়ার পর যে পেপারটা দেয় সেটাকে বলে লিকিদাসও দ্য আইআরএস, এক ওয়ান পেপারে, অর্থাৎ যেটা আপনার ঠিকানায় আসে। যারা এর আগে আইআরএস সাবমিট করেছেন আপনারা জানেন সেই মডেলো 3 এবং আইআরএস এর লিকিদাসও। সাধারণত মডেলো 3 না দিলেও হয়, আইআরএস এর যে লিকিদাসও ওইটাই হচ্ছে মূল কাগজ, এইটাই কিন্তু পরে, অর্থাৎ আপনি যে ফিন্যান্সে আপনি যে আয়কর প্রদান করেছেন, আপনি যে নিয়মিত আছেন, সেই লিকিদাসওটাই কিন্তু মূল বিষয়। তো যাই হোক, আপনারা অনেক ক্ষেত্রে তারা এই বিষয়টা চায়, লিখিতেছে, অনেক ক্ষেত্রে চায় না। মূলত যে বিষয়টা প্রয়োজন হয় আমাদের খুব বেশি মেয়র সাবস্টেন্সি, অর্থাৎ আমি যে সচ্ছল, আমার যে একটা জব কন্ট্রাক্ট রয়েছে, বা আমি যে আমার আয় দিয়ে আমি চলতে পারছি সে বিষয়টি রয়েছে, সেটাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অনেক বেশি। আপনারা জানেন যে এই সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে এফআইপি, আমি কয়েকদিন আগে একটি ভিডিও করেছি, আপনারা হয়তো এই ভিডিওটি দেখতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন আবেদনের ক্ষেত্রে, এমনকি আপনি কার্ড রিনিউর ক্ষেত্রে। তো আশা করছি সবাই জানেন আপনার অ্যাপয়েন্টমেন্ট কবে, সেই জন্য একটি পূর্ব প্রস্তুতি নিয়ে নেবেন। এমনকি যারা এখনো অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষা রয়েছেন, অর্থাৎ আপনারা প্রথমবার যারা রেসিডেন্ট কার্ড আবেদন করবেন, যারা অপেক্ষামন রয়েছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট আসবে, আপনারা প্লিজ এখনই
একটা পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করে দিন, যাতে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার হাতে চলে আসে। অনেক সময় এমন হয় যে আপনাকে এত অ্যাপয়েন্টমেন্টের ডেট দিয়ে দেয়, আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স হাতে নেই। তো সুতরাং আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আপনারা নিয়ে নেন, আপস্টিল করে নেন। বর্তমানে এখন অনলাইনে আপস্টিল করা যাচ্ছে। ও আপস্টিল সংক্রান্ত আরেকটা বিষয় যেটা বলে নেই, যদি কোনো অথরিটি না বোঝে, আমি কিন্তু বারবার বলেছি যে আমার ইউটিউবের ভিডিওতে আপস্টিলের যে ওয়েবসাইট, হ্যাক কনভেনশনের যে একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে যে বাংলাদেশ রয়েছে, আপনারা আপনাদের উকিলকে এবং আইমা আইআরএন বা যেখানেই পারেন সেখানে এই বিষয়টা আপনারা দেখাবেন। সাধারণত আপস্টিল করলে ইংরেজি যেহেতু নিয়ম অনুযায়ী ট্রান্সলেশনের প্রয়োজন নেই, অ্যাটাস্টেশনের প্রয়োজন নেই, তারপর আপনারা নোটারি অ্যাটাস্টেশন ট্রান্সলেশন কোডটা করে নেবেন। অন্য সময় দেখা গেছে যে অনেক অফিসারও এই বিষয়টা বোঝে না, তারা মনে করে যে ইংরেজি থেকেও নোটারি ট্রান্সলেশন করতে হবে। তো সুতরাং এটা খুব বেশি ব্যয়বহুল নয়। একটা ডকুমেন্ট হয়তো বা এখন 10-15 ইউরো দিয়ে আপনি এটা নোটারি ট্রান্সলেশন করতে পারেন। সেক্ষেত্রে এটা করে নিলে আপনার জন্য অনেকটাই সেফ হবে। তো যাই হোক, যারা আবারও বলছি নতুনভাবে ডেটের জন্য অপেক্ষা করছে, অনেকে হয়তো পাচ্ছেন না, বলছেন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই এখনো ডেট পাচ্ছি না, আমার পেমেন্ট করেছি। প্লিজ আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা আবেদন করে দিন, যেটা খুব জরুরি, সেটা আপনার কাছে করে রাখুন। এমনকি প্রয়োজনে পার্সন ডিক্লারেশন, অর্থাৎ আপনার মালিকের যে একটা ডিক্লারেশন রয়েছে সেটাও হাতে নিয়ে রাখুন। এমন হতে পারে প্রয়োজনে দরকার আবার নিবেন, কিন্তু হাতে নিয়ে রাখুন, যাতে হলে কোনোভাবে আপনার মালিককে আপনি খুঁজে না পেলে তখন যাতে আপনার ডকুমেন্ট ফালতা নিয়ে আপনাকে সেখানে যেতে না হয়। আপস্টিল সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়েছে। আপনারা যদি অথরিটি না বোঝে, নতুন একটি সিস্টেম বোঝাতে একটু অসুবিধা হবে, আপনারা বোঝান। আপস্টিল নিয়েই কিন্তু আপনারা খুব সহজেই, আর কারণ অথরিটি হবে না, শুধু আপস্টিলের ডকুমেন্টটা নোটারি ট্রান্সলেশন করলে আপনারা সহজে জমা দিতে পারবেন। তবে আবার সে যাওয়ার আগে আরেকটা কথা বলে নেই, যে দেখুন, বারবার আমি কিন্তু বলছি যে এই আমার অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমাদের সকলের জন্য। আশা করছি যদি এটা সকলের উপকারে আসে আপনার শেয়ারের মাধ্যমে, তাহলে আমাদের সকলের জন্যই মঙ্গল হবে। তো সুতরাং দেরি না করে শেয়ার করে দিন। আশা করছি আগামীকাল আবার দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।